স্টেজ ইনসাইডার ব্রিগেডের ব্র্যান্ড নিউ শো আইআইবি লিডারশিপ স্পটলাইটের সিজন 1-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আইআইবিকে অনেক ধন্যবাদ। আমি আসলে অনেকদিন থেকেই আমাদের কথাবার্তা হচ্ছিল, টাইম ম্যানেজ করতে পারছিলাম না, এত ব্যস্ততা যাচ্ছে। কিছু কোম্পানির কাজ করছি, এর পাশাপাশি হচ্ছে যে আমরা একটা অ্যানুয়াল এইচআর কনফারেন্স করছি, সেটা নিয়েও ব্যস্ত আছি। সো চেষ্টা করছি ফাইনালি মানে উই কুড মিট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই জানতে চাইবো রাশেদ ভাইয়ের কাছে যে রাশেদ মোশাররফ চৌধুরীর ক্যারিয়ারের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে? থ্যাংক ইউ। বেসিক্যালি আমি জাস্ট একটু ইন শর্টে চেষ্টা করছি বলে দেওয়ার জন্য। আমার ক্যারিয়ারটা শুরু হয় ডিউরিং মাই ইন্টার্নশিপ আফটার মাই গ্রাজুয়েশন। সো তারপরে একটা ব্যাংকে শুরু করি, ওখানে অ্যারাউন্ড 11 months কাজ করি। তারপরে দেন আই মুভ টু অ্যাব্রড ফর মাই পোস্ট গ্রাজুয়েশন। ওখান থেকে আমি আই ডিড মাই MBA অ্যান্ড অ্যানাদার PhD। সেটা শেষ করে আই ইউজ টু ওয়ার্ক উইথ কোম্পানি উইচ ইজ ওয়ালমার্ট সাবসিডিয়ারি। সেখানে কাজ করলাম 2 বছরের উপরে। তারপরে আমি দেশে ফেরত আসি। আসার পরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি জয়েন করি, ক্যারিয়ার মাল্টিন্যাশনাল। সেখানে কাজ করার পরে তারপর আরেকটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ইন বাংলাদেশ এন্ড কোরিয়ান জয়েন্ট ভেঞ্চার, সেখানে কাজ করি। দেন আমি কোকা কোলা ফ্র্যাঞ্চাইজিতে কাজ করি ফর 3 years, 3 বছরের মতো। তারপরে ডাবলে। সো আই উড সে ডাবল হচ্ছে আমার বেসিক্যালি লিডারশিপ ক্যারিয়ারের শুরু আর কি, লিডারশিপ রোলের শুরু, যেখানে এখন আমি কাজ করছি অলমোস্ট 7 years নাও। দ্যাটস গ্রেট। রাশেদ ভাই, আপনার দৃষ্টিতে একজন এইচআর লিডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কি হওয়া উচিত, এবং বিশেষ করে এই পরিবর্তনশীল কর্পোরেট পরিবেশে? আচ্ছা, রাইট। একটু তো পরিবেশটা তো একটু ভিন্ন, মানে সেটা আপনি বাংলাদেশ বলেন অথবা গ্লোবালি বলেন। সেক্ষেত্রে কর্মপরিবেশ থেকে শুরু করে সবকিছু মানে আপনার কান্ট্রি টু কান্ট্রি, তারপর হচ্ছে যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি, সেটা ভ্যারি করে। সেই পর্যায়ে থেকেও আমরা মানে যতটুকু শিখছি, যতটুকু বুঝতে পারছি পারিপার্শ্বিকতা থেকে, সেখানে লার্ন করছি, নিজেকে আরো বিভিন্নভাবে ডেভেলপ করার চেষ্টা করছি, বিভিন্ন মেন্টরশিপের থ্রুতে, বিভিন্ন কানেক্টিভিটির থ্রুতে, এই গ্লোবালাইজেশনের মাধ্যমে। তো মূল ফোকাস আই ডোন্ট নো, মানে আমি কতটা বড় লিডার সেটা আমি জানি না, বাট আমি যেটা প্র্যাকটিস করি সেটা জাস্ট আমি ফিল করি, এবং আমি যেটা প্র্যাকটিস করি সেটা একটু বলার চেষ্টা করছি। একজন এইচআর লিডারকে আপনাকে হইতে হবে অ্যাকচুয়ালি নেভিগেটর, মানে আপনি যে কোনো জাহাজ, হেলিকপ্টার, রিক্সা, হোয়াটএভার ইউ আর, যেই ভেহিকলে আছেন আপনি, সেটাকে আপনাকে লিড করতে হবে। কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, মানে এইচআর এখন আর এইচআর নাই, ইটস নট দ্য ট্র্যাডিশনাল এইচআর এনিমোর। এখানে আপনাকে টোটালি একজন ট্রু বিজনেস পার্টনার হিসাবে, মানে স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার হিসাবে আপনাকে কাজ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান কন্ট্রিবিউট ইন বিজনেস। মানে সবকিছুতেই, মানে এটা এমন না যে আপনি জাস্ট একটা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব পালন করছেন, ব্যাপারটা এরকম না। আপনাকে প্লে করতে হবে, ইউ আর এ মানে ইফ সে আপনার অর্গানাইজেশনের প্রধান, সিইও, এমডি, যদি এটা মেইন পাইলট হয়, আপনাকে কো পাইলটের ভূমিকা পালন করতে হবে। আপনাকে ওনাকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে যে বস, এইভাবে করলে আমরা বিজনেসটা ভালো করবো, এই স্ট্র্যাটেজি নিলে আমরা এটা করতে পারবো। সো সেখানে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ লিডার। অ্যাজ এ লিডার আমাদেরকে আরেকটা জিনিস দেখতে হয়, যেটা হচ্ছে যে এমপ্লয়ি ওয়েলবিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে বসবাস করি, সেখানে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তারপর হচ্ছে যে আদার সার্কামস্টেন্সেস মিলিয়ে একটা স্ট্রেসফুল লাইফ থাকে। এটাকে যত বেশি ইজিয়ার করা যায়, যত মানে এমপ্লয়ি ওয়েলবিং এর কথা চিন্তা করে আপনি যতটা পজিটিভিটি ক্রিয়েট করতে পারবেন কোম্পানিতে বা এমপ্লয়ীদের মধ্যে, আপনি তত বেশি প্রোডাক্টিভিটি পাবেন, তত ভালো এনভায়রনমেন্টের মাধ্যমে আপনার অর্গানাইজেশনের ডেভেলপমেন্টে আপনি হেল্প করতে পারবেন। দিস ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে যে আপনাকে একটা ভিশন নিয়ে কাজ করতে হয়, যে নেক্সট 3 years, 5 years, 10 years কোম্পানি কোথায় দেখতে চাই। এখানেও এইচআর অথবা এইচআর লিডারের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
যে আমার কতটুকু ম্যান পাওয়ার লাগবে, আমার লাইক বাজেট কি হবে ইয়ার টু ইয়ার, আমি যে গ্রোথটা হবে বিজনেস গ্রোথ, Right. সেখানে আমার স্যালারি টু সেলস রেশিওটা কেমন হবে, সেখানে আমি লায়াবিলিটিটা বেশি নিচ্ছি কিনা, মানে কোম্পানির টপ লাইন এন্ড বটম লাইন কম্পেয়ার করে আপনাকে ডিসিশন মেকিং এ আপনাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সো দিস 2-3 মানে পার্ট ইজ ভেরি কি। মানে ফোর্থ আমি বলবো যে কালচার বিল্ডিং করা Culture building. অর্গানাইজেশনে। অর্গানাইজেশন কখনো কাগজে কলমে কালচার হয় না, এটা আমি বিশ্বাস করি প্র্যাকটিক্যাল লাইফ থেকে। Okay. অর্গানাইজেশনের কালচার বিল্ড করে আসলে এমপ্লয়িরা, একদম। এমপ্লয়িরা বিল্ড করে, এইচআর বিভিন্ন ভাবে প্লাগ ইন করে অথবা ইনিশিয়েট করে, সেখানে এমপ্লয়িরা ভূমিকা রাখে। সো আপনাকে এমন ভাবে এই প্ল্যানটা করতে হবে যেখানে সবার কন্ট্রিবিউশন থাকে, একটা ভালো এনভায়রনমেন্ট গড়ে তোলার জন্য, একটা ভালো কালচারাল মানে অর্গানাইজেশন গড়ে তোলার জন্য। Right. মানে বোথ সাইড, এইচআর এন্ড এমপ্লয়িজ, সবার ইনভলভমেন্টটা ইম্পর্টেন্ট, সবার ইনিশিয়েটিভ নেওয়াটা ইম্পর্টেন্ট। ইনক্লুসিভ একটা ইনক্লুসিভ একটা পরিবেশ গড়ে তোলার জন্য, একটা গুড কালচার গড়ে তোলার, যেখান থেকে ধরেন ভিতরে যে আছে সেও একটা মেন্টাল পিস ফিল করবে, এবং সেটা যখন বাইরে যাবে সেখান থেকেও আপনার ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে সুবিধা হবে। এই কোম্পানিতে একটা ভালো কালচার আছে, একটা ভালো এনভায়রনমেন্ট আছে, কাজের পরিবেশ আছে। সো নারী পুরুষ সবার জন্য একটা ভালো মানে পরিবেশ যখন আপনি তৈরি করতে পারবেন, একটা এমপ্লয়ি ফ্রেন্ডলি কালচার তৈরি করতে পারবেন, ডেফিনেটলি ভূমিকা রাখবে। So, এই চ্যালেঞ্জের পার্সপেক্টিভে যেটা বললাম, এই 3-4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট গ্রেট। আমাদের আরেকটা বিষয় জানার ছিল আপনার কাছে, যে ডাবর বাংলাদেশে একটা ইনক্লুসিভ এবং এমপ্লয়ি ফ্রেন্ডলি কালচার গঠনের জন্য আপনারা কি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? লোক আমরা মানে এখানে তো অনেক কিছু, অনেকগুলো পয়েন্ট থাকে, লাইক হচ্ছে যে আপনার কালচার কেমন, আপনার এনভায়রনমেন্ট কেমন, সেই জিনিসটা আমরা এনশিওর করি ডাবর থেকে। আমরা জেন্ডার, এজ, রেস, উই ডোন্ট কনসিডার দিস। আমরা মানে প্রপার একটা এথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে সেই প্রক্রিয়াটা অনুসরণ করি। আমরা চেষ্টা করি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা দেওয়ার জন্য, যে লাইক অ্যাজ এ ডাবর ফ্যামিলি মেম্বার আপনি যখন এখানে কাজ করবেন, ইউ গেট দোজ ইনফরমেশনস, দোজ কালচার্স, দোজ থিংস যেটার মাধ্যমে আপনি কন্ট্রিবিউট করতে পারেন, আপনিও পেতে পারেন, আপনি কন্ট্রিবিউট করতে পারেন অ্যাজ এ এমপ্লয়ি। আবার অ্যাজ এ এমপ্লয়ার আপনি মানে বিজনেস বিল্ডিং বলেন, যেটা বলছিলাম একটু আগে, যে মানে কালচার বিল্ডিং এ বলেন, আপনি সেখানে ভূমিকা রাখতে পারেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এই প্র্যাকটিস গুলি করে থাকি, যাতে মানে ফ্রম দ্য অনবোর্ডিং একটা লোককে, নট অনলি দ্যাট অনবোর্ডিং, অ্যাকচুয়ালি ফ্রম দ্য রিক্রুটিং টু অনবোর্ডিং, তারপরে হচ্ছে যে একদম একটা ফ্যামিলি মেম্বার হিসাবে, সো দ্যাট ইউ এনজয় দিস ওয়ার্ক প্লেস। উই ডু, মানে এখানে যা যা করা দরকার, উই এনশিওর দ্যাট। গ্রেট। ধারণা আছে যে বর্তমান সময়ে যে এমএনসি গুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনারা দেখা যায় যে ব্র্যাক ইউনিভার্সিটি, এনএসইউ, বিইউপি বা ঢাকা ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কে প্রেফার করেন। এই ক্ষেত্রে বাইরের ইউনিভার্সিটি গুলো যেগুলো আছে সেখান থেকে যদি যোগ্য প্রার্থী হয়, সেক্ষেত্রে কি আপনারা বিবেচনা করে থাকেন কিনা? লোক, ফার্স্ট অফ অল আমি একটু এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করব, যে আমরা বিবেচনা করছি ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, মানে টপ ইউনিভার্সিটি, ডেফিনেটলি মানে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিজ দোজ আর। বাট আমরা কি শুধু এটা করি না, অ্যাজ মানে আমরা একটা ইনক্লুসিভ এনভায়রনমেন্ট আমরা মেনটেন করি, একটা মানে প্রপার এথিক্যাল প্র্যাকটিস করে থাকি, এবং এমপ্লয়ি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি। সো উই ডু গিভ দ্য অপরচুনিটি টু এভরিওয়ান। এখানে কম্পিটিশনে যারা আসে, তখন যদি একটা ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়ে চান্স পায়, এন্ড ইফ ইউ থিঙ্ক যে শুধু ওই কারণে নেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। একটা প্রপার ফিল্টারেশনের মাধ্যমে যায়, বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ধাপে ফিল্টারেশন হয়, একদম রাইট ফ্রম সিভি সর্টিং টু, অ্যাজ আই সেড, ইন্টারভিউ প্রসেস, তারপর হচ্ছে যে ডিফারেন্ট আইকিউ টেস্ট, ডিফারেন্ট অনলাইন টেস্ট, তারপর হচ্ছে ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে যখন আপনি সিলেক্ট হবেন। এখন এটা এডুকেশন সিস্টেমের ইস্যু থাকতে পারে, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস নাও, বাট এর মানে এটা না যে ধরেন একটা ঢাকা ইউনিভার্সিটি বা একটা নর্থ সাউথের মানে স্টুডেন্ট চান্স পেল, ডাজন্ট মিন দ্যাট ডাবর অর এনি আদার গুড প্র্যাকটিসিং কোম্পানি যারা, তারা এটা করবে, আমার মনে হয় না যে আমি শুধু এই ইউনিভার্সিটি। আমরা সাধারণত, আই ডোন্ট রিমেম্বার যে আমি কখনো
এরকম দিয়েছি যে ইউ হ্যাভ টু বি ফ্রম দিস ইউনিভার্সিটি অনলি, বাট সামটাইম আমরা এক্সপিরিয়েন্স লোকদের ক্ষেত্রে লোক এটা এই ক্ষেত্রে সবাই করে। মানে হচ্ছে যে আপনি যখন একটা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন, যদি কোনো এক্সপিরিয়েন্স পজিশনের লোক নেন, আপনি প্রথমে দেখবেন যে সিমেন্ট ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড কিনা, এটা একটা প্রায়োরিটি, কারণ ইট উইল গিভ ইউ লেস ট্রাবল টু মেক দিস পারসন রেডি, একদম যদি এক্সপিরিয়েন্স হয়। জি সেম এফএমসিজির ক্ষেত্রে আই উড মানে লুক এট যে কার মানে একটা লোকের যে আছে আপনার এক্সপিরিয়েন্সটা আছে সেটা এফএমসিজির আমার রিলেটেড কিনা, এটা আই ক্যান লুক এট। বাট একটা মানে যদি আমি করি মানে লাইক টু গেট ইউ ব্যাক যে আমি স্পেসিফিকলি আই এম লুকিং ফর আই হ্যাভ টু গেট সামওয়ান ফ্রম আইবিএ, I have to get someone from NSU, BUP. Not like that. We don't do that. We give the opportunity, equal opportunity to everyone, and then on the basis of competition, it gets sorted. So different. আপনি ডাবরের যদি কালচার আমি বলি, you will see many university students এখানে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, এখানে ঢাকা ইউনিভার্সিটি আছে, আইবি আছে, এখানে এনএসইউ আছে, বিওপি আছে, এখানে আপনার রাজশাহী ইউনিভার্সিটি আছে, এখানে অনেক ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি আছে। মানে ওই ইনক্লুসিভ কালচার কখনো হবে না যদি আপনি সেই সুযোগ না দেন। আমি যেটা বলছি, আলটিমেটলি ইউর ট্যালেন্ট উইল শো যে হু ইউ আর। আপনি কি বটম র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে আসছেন বা সেটা ব্যাপার না। ইফ ইউ আর ট্যালেন্টেড এনাফ এন্ড ইউ ক্যান ওভারকাম দোজ what it requires, you can get a chance. That's it. We don't focus on any exclusive or a specific thing. ওকে, খুব ভালো একটা কোশ্চেন ছিল এবং খুব ভালোভাবে আমরা জানতে পেরেছি যে আপনারা শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি মানে নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটি টপ যে আমরা কোনোটাই প্রায়োরিটি দিই না। আগে হচ্ছে আপনি প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে, আপনি স্কিলড হওয়া লাগবে। হ্যাঁ, মানে স্কিলড ইন দ্য সেন্স ইউ হ্যাভ টু বি ট্যালেন্টেড, you have to have potential exactly to contribute. Exactly. So সেখান থেকে আপনি যদি মানে নিজেকে প্রুফ করতে পারেন, we forget about the university, you just need a basic qualifications, that's all. That's great. একটা বিষয় জানার ছিল রাশেদ ভাই আপনার কাছে, যে এমএসসি তে যে রেজিউমে স্ক্রিনিং এর যে বিষয়টা, এটা আপনারা কিভাবে করে থাকেন বা প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে যে আমার জব ডেসক্রিপশন থাকে, Okay. what I am looking for, সেই জব ডেসক্রিপশন অনুযায়ী যদি আমার সিভিতে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল থাকে, সো দ্যাট পারসন গেট সিলেক্টেড। সো সেখান থেকে সর্ট আউট করে দেন আমরা নেক্সট স্টেপগুলো ফলো করি। ওকে, এখন আমরা একটু ট্রেনিং এবং পারফরম্যান্স ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম কোশ্চেন আমাদের যেটা থাকবে, কর্মীদের দক্ষতা উন্নয়নে আপনারা কি ধরনের ট্রেনিং, গ্রুমিং এবং ডেভেলপমেন্ট পদ্ধতিগুলো অনুসরণ করে থাকেন? ইন্টারেস্টিং। এটা একটা অর্গানাইজেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে মানে একটা মানুষ যখন মানে কোম্পানিতে জয়েন করে, তখন আমি চিন্তা করি যে সে সব পারে বা সব পেরে গেছে। ব্যাপারটা আসলে এটা তার একটা কোয়ালিটি সে নিয়ে আসে, বাট অ্যাজ এ এমপ্লয়ার বা from the like human resource department, how you help, সেখানে আমরা ডিফারেন্ট ধরনের অন জব ট্রেনিং দিয়ে থাকি, অন ফিল্ড লাইক ফর অফ ফিল্ড, অন ফিল্ড অল কাইন্ড অফ এমপ্লয়িজ। তারপর হচ্ছে অনলাইন বিভিন্ন আমরা প্ল্যাটফর্ম ইউজ করি, আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকে। তারপর হচ্ছে যে এখন Udemy, লিঙ্কডইন, ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, সেগুলো থাকে। তারপর হচ্ছে যে দেশি বিদেশি বিভিন্ন ট্রেনার থাকে, সেখানে আমরা ইনভলভ করি। গুড প্র্যাকটিসিং কোম্পানি অনেক মানে তারা একটা ভালো বাজেট রাখে কর্মীদের দক্ষ করার জন্য, কারণ এটা এক ধরনের স্কিল সেট একটা লোক নিয়ে আসে। তাকে যদি আপনি দক্ষ না করেন, তাহলে সে কিন্তু পারফর্ম করতে পারবে না, বেটার পারফরমেন্স কন্টিনিউ, অথবা তার পারফরমেন্সটা ধরে রাখতে পারবে না, মোটিভেটেড থাকবে না। রাইট, এটা তো আছেই। পাশাপাশি হচ্ছে যে প্রোডাক্টিভিটি তো ম্যাটার, অবশ্যই, এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের কি বলে ট্রেন্ড এন্ড থিংস আসে। সো মানে বিভিন্ন টেকনোলজি আসে, বিভিন্ন আপডেটস আসে, সেখানে যদি আপনি কোপ আপ না করতে পারেন, সো ইট উইল বি রাদার দেন বেনিফিশিয়ারি, এটা লাইবিলিটি হয়ে যাবে কোম্পানির জন্য। সো আপনাকে এমপ্লয়িকে টাইম টু টাইম তার কি দরকার সেটা অ্যানালাইসিস করতে হবে, সেটা অ্যানালাইসিস করে তাকে সেই সাপোর্ট দিতে হবে। হাউ ইউ গোনা ডু ইট, দ্যাটস ডিফারেন্ট কেস। আপনি অন জব করাতে পারেন, আপনি অনলাইনে করাতে পারেন, অফলাইনে করাতে পারেন, আপনি হচ্ছে যে বিদেশে পাঠিয়ে করতে পারেন। সো উই ডু দোজ প্র্যাকটিসেস ইন আওয়ার কোম্পানি। ওকে,
আপনারা প্রমোশন এবং রিকগনিশনের ক্ষেত্রে পারফরমেন্স ছাড়াও আর কি কি বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে? ওকে, সো পারফরমেন্স তো একটা কি, রাইট। তারপরে থাকে যে আপনি ধরেন কোন প্রকার ইনোভেটিভ কিছু করেছেন কিনা, ভালো কোনো আইডিয়া দিয়ে কন্ট্রিবিউট করেছেন কিনা, তারপর হচ্ছে যে হাউ ইউ প্লেড ইউর টিম রোল, সেটা ইম্পর্টেন্ট। হাউ ইউ বিহেভ, that's also important. How you show your attitude. You could be a fantastic performer, doesn't matter, but your behavior is bad, or I would not use the word bad, but the people are not happy with your attitude. Right. So that is also considerable. মানে it doesn't mean যে আপনি ধরে একটা টার্গেট দিয়েছি করে ফেলছেন, so I will pampering you, even having your other side, যেটা পরিবেশ নষ্ট করছে। রাইট। You understand what I mean? So এই জিনিসগুলি কনসিডার করেই, এই ব্যাপারগুলি কনসিডার করেই ডিসিশনটা নেওয়া হয়। That's great. Okay. এমপ্লয়ি রিলেশনস এবং গ্রিভেন্স হ্যান্ডলিং নিয়ে আমাদের কিছু কোশ্চেন আছে। প্রথমেই please. জানতে চাইবো সেটা হচ্ছে কর্মচারীদের অভিযোগ নিষ্পত্তি এবং গ্রিভেন্স ব্যবস্থাপনায় এমএনসি গুলো কি ধরনের মডেল ফলো করে থাকে? লোক, এটা তো আসলে মডেল বলতে কিছু নেই, এটা বাংলাদেশ লেভেল ল, বিএলএল ফুললি কমপ্লায়েন্ট করা হয়। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ডিফারেন্ট, ওরা চেষ্টা করে এমপ্লয়িকে যতটুকু বেশি করা যায়, রাইট। এই কালচারটা কিন্তু আছে। Besides the level law, what level law says. So এই ক্ষেত্রে, বাট এটা কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। সো এখানে কোম্পানিগুলি ফুললি কমপ্লায়েন্ট থাকে অ্যাজ পার বাংলাদেশ ল, হোয়াট এভার ইট ইজ, যত ব্যাখ্যা থাকুক, যত ডিটেলস থাকুক, আপনার যখন যেই প্রসেসটা, বিট এমপ্লয়, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার, টার্মিনেশন অর এনিথিং, যে কোনো প্রসেসটার ক্ষেত্রে, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে, প্রবেশনের ক্ষেত্রে ফুললি বাংলাদেশ লেভেল ল ফলো করা হয়। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ফর দিস। আপনি লোকাল কোম্পানি হন আর মাল্টিন্যাশনাল কোম্পানি হন, ইউ ক্যানট ডু লেস। ওকে, রাইট। আমার এখানে একটু জানার ছিল, সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে দেখা যায় যে এমএনসি গুলো ফলো করে থাকে, কিন্তু একটা ধারণা আছে যে গ্রুপ অফ কোম্পানিজ বা লোকাল কোম্পানিজ গুলো আসলে এই ক্ষেত্রে এই প্রসেস গুলো ফলো করছে না। এটা কতটুকু সত্যতা আছে বা এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে? আমি আসলে স্পেসিফিকলি ওইভাবে কিছু বলতে চাচ্ছি না। আপনার মতোই এই ধরনের কথাগুলো আমাদের কাছে আসে। ওকে, তখন আমরা যদি আমরা সেই এইচআর কে চিনে থাকি, আমরা চেষ্টা করি যোগাযোগ করার, যেরকম একটা শুনেছি বা এরকম, তখন আইদার সামটাইম আমরা এরকম কিছু তো শুনি, সো জানার চেষ্টা করি। বাট আমি বলবো না যে কে কি করে, বাট হোয়াট আই উড সে, যে আমাদের উচিত একটা ভালো প্র্যাকটিসের মধ্যে থাকা, এবং বোথ সাইড অ্যাজ এ এইচআর, টু বি দ্য প্রপার ব্রিজ বিটুইন দ্য এমপ্লয়ি এন্ড দ্য এমপ্লয়ার। এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউ শুড বি in a proper side, labor law কি বলে, convince the employer and communicate with the employees, that's all. You should not do more, more in a sense, you should not be any side, you should not take any side, you should by the labor law, what labor law says. একদম। টার্মিনেশন এবং এক্সিট প্রসেস নিয়ে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে হঠাৎ করে নোটিশ ছাড়া কর্মী ছাঁটাই করার ক্ষেত্রে বাংলাদেশের শ্রম আইন নির্দেশনা দেয়, এমএনসি গুলো কিভাবে তা মেনে চলে? লোক, যদি দরকার হয় এমএনসি গুলো সেটা করে, ওকে, বাট শ্রম আইনের প্রথা অনুযায়ী, শ্রম আইনের দিক নির্দেশনা অনুযায়ী, যা একজন এমপ্লয়ি যেটা পাবে, যেটা করা উচিত, সেটাই করে। যেটা বলছিলাম যে ইভেন অ্যাডিশনাল কিছু সাপোর্ট থাকে। সামটাইম ইউ উইল হিয়ার, আপনি শুনবেন, ধরেন কোম্পানি বন্ধ হচ্ছে, অথবা কোম্পানি কাউকে টার্মিনেট করছে, বা কোম্পানি ভিআরএস দিয়ে কাউকে এক্সিট করাচ্ছে। সো যেই লেভেলের যেই দিক নির্দেশনাগুলো আছে, এটা ছাড়াও আরো এমএনসি গুলোতে এই প্র্যাকটিসটা আছে যে অ্যাডিশনাল আরো কিছু বেনিফিট দেয়া। এখন আপনি বলবেন যে তাহলে লোকালে কিছুটা মেনটেন করা হয় কিনা, ডেফিনেটলি কিছু কোম্পানিতে তো অবশ্যই এই প্র্যাকটিস থাকে, গুড প্র্যাকটিস, ওখানেও ভালো ভালো এইচআর কাজ করে। সো বেসিক্যালি লোকাল কোম্পানি তো বেশি, সো কেউ না কেউ কোথাও না কোথাও কাজ করছে, যে যেখানে অপরচুনিটি পাচ্ছে। বাট প্র্যাকটিসটা সাধারণত এইচআর প্র্যাকটিশনাররা চেষ্টা করে এনশিওর করার জন্য
উইথ প্রপার পলিসি অ্যান্ড প্রপার বেনিফিটস, কোনো কিছু যাতে মিস আউট না হয় সেই চেষ্টাটাই করে থাকে। ওকে, রশিদ ভাই, কমপ্লায়েন্স এবং লেবার ল নিয়ে কিছু কথা আমাদের জানার ছিল। সেটা হচ্ছে বাংলাদেশের শ্রম আইন বর্তমানে কতটা কার্যকর এবং আপনার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলো কি কি? লোক, আমাদের শ্রম আইন হচ্ছে অনেক বেশি ভাস্ট। যে কোনো একটা পয়েন্ট আপনি যদি আমার কাছ থেকে জানতে চান, কথার কথা মানে জিজ্ঞেস করলেন এটা কি হবে, একটা লিভ নিয়ে বলেন, একটা টার্মিনেশন বলেন, বা যে কোনো কিছু নিয়ে বলেন, অনেক বেশি ব্যাখ্যা। রাইট। মানুষ বা মানে এটা বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি এটাকে অ্যাবিউজ করে পরে, সেটা বলেন এমপ্লয়ি, এমপ্লয়ার, সব দিক থেকেই। মানে আমার এখন আমি কথাটা কেন বললাম, আমি বললাম এটা বলছি এই কারণে একটু স্পেসিফিক ডিফাইন থাকা উচিত, আর একটু ক্রিস্প এন্ড প্রপার দিক নির্দেশনায়। কারণ কি এটা এত বেশি ব্যাখ্যা এটার মধ্যে, এক একজন এক এক দিকে সেক্ষেত্রে মিসইউজ করার একটা সুযোগ থেকে যায়। হ্যাঁ, সো আই উড সে এটা আমাদের যেটা আছে সব ভালোই, বাট অত বেশি এলাবোরেটিভ, এটাকে আপনাকে এক্সকিউজ মি, এটাকে আরো আরো বেটার, আরো অর্গানাইজ করার সুযোগ আছে। সো হোয়াট আই উড সে, মানে আই মিন গভর্নমেন্টের কাছে আমার এটা থাকে অ্যাজ এ এইচআর প্রফেশনাল, সো এটাতে তার একটু গোছানো থাকে আর একটু প্রপারলি ডিফাইন্ড থাকে, মানে যাতে কেউ এটাকে লোফল খুঁজে না পায়, কোনো অ্যাবিউজ করার সুযোগ না থাকে। একদম। আমি ঘুরে ফিরে আরেকটা সেম কোশ্চেন আসতেছি, সেটা হচ্ছে কি এমএনসি এবং স্থানীয় যে কোম্পানিগুলো আছে তার মধ্যে শ্রম আইন বাস্তবায়নে কি পার্থক্য রয়েছে কিনা? ঘুরে ফিরে একই জায়গায় যাচ্ছি। আমার বাস্তবায়নের পার্থক্য তো এটা থাকে, মানে অনেক সময় আপনি যেটা বললেন যে আপনি এটা শুনেন ওটা শুনেন, বাট আমাদের উচিত শ্রম আইন যেটা বলছে এটাই ফলো করা, দ্যাটস অল। এটার কোনো অল্টারনেটিভ নাই। অ্যাজ এ মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসাবে আপনাকে এটা করতেই হবে। সেটা আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন, সো যে কোনো কোম্পানি হতে পারেন, মানে সেটা হোক লোকাল হোক এমএনসি, আপনাকে মেক শিওর করতে হবে যে উই আর ফলোইং দ্য পলিসিস অ্যাজ পার লেবার ল। একদম। রশিদ ভাই, ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন থাকবে, সেটা আমার পক্ষ থেকে, কারণ আমি যখন স্ক্রিপ্ট করি তখন এই কোশ্চেনটা আমার থেকে আসে। জয়েনিং এর সময় বর্তমান সময় একটা ট্রেন্ড দেখা যায় যে জয়েনিং এর সময় বর্তমানে পে স্লিপ চাই বা ব্যাংক স্টেটমেন্ট চাই বা স্যালারি প্রুফ চাইতে দেখা যায়। নতুনদের জন্য এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? যদি কেউ দেখেন, নতুন বলতে আপনি যদি ফ্রেশার মেইন করেন, তার কাছে তো কোনো কিছু চাওয়ার কথা না। এখন এটা একটু এক কথায় বলা যাবে না, এটা একটু বিস্তারিত বলতে হবে। কেন বলছি, যে কোনো কয়েনের দুই সাইড আছে। সো অনেক সময় এখন সাধারণত যদি নর্মাল ভাষায় বলেন চাওয়া উচিত না, যার যে পটেনশিয়াল দেখে আপনার যে বাজেট আছে, হ্যাঁ আপনার যে বাজেট আছে এবং যার যে পটেনশিয়াল যে আছে সেই অনুযায়ী সে ডিজার্ভ যেটা করে, ইউ শুড প্রোভাইড দ্যাট। বাট এখানে একটা কথা আছে, আমরা আসলে এই কালচারটাকে আমরা নষ্ট করেছি, এই প্রসেসটাকে আমরাই নষ্ট করেছি। আমি ধরেন আমার এই প্রফেশনাল লাইফে আমি অনেক দেখেছি, ধরেন আপনি একটা পদের নাম বলছেন যেটা আপনি নিজের বানানো, এক্সিস্টিং কোম্পানিতে আপনি এটা ছিলেন না। আমি কি বুঝতে পেরেছি? জি জি, মিস ইনফরমেশন বা গ্যাপ। হ্যাঁ, বা আপনি কোম্পানি আপনাকে একটা দিয়েছে, আপনি সেটাকে অন্য একটা নাম দিয়ে এডিট করে সিভির মধ্যে লিখে দিয়েছেন, ইটস কমপ্লিটলি রং। হ্যাঁ, এখন এরকম যখন কেস আসা শুরু করলো, তখন কোম্পানি কি করলো, ব্যাকগ্রাউন্ড চেকে চলে গেল। তারপরে ধরেন আপনি একটা মানে একটা অ্যামাউন্ট পান, এখন আপনাকে যখন জিজ্ঞেস করা হলো, ধরুন ইউ ডোন্ট নিড টু গিভ দ্য প্রুফ, বাট আপনাকে জিজ্ঞেস করা হলো আপনি কেমন পান। এখন সে এক্সাম্পল আপনি বললেন যে ওয়াই অ্যামাউন্ট, ওকে, আমি আপনাকে তখন ইভালুয়েট করব, দেখব, দিব, ইউ নো আই হ্যাভ বাজেট, বাট ইট ডাজন্ট মিন দ্যাট আই হ্যাভ টু গিভ ইউ দ্যাট অ্যামাউন্ট এট দ্য সেম টাইম। কারণ হচ্ছে যে আমার দেখতে হবে যে বোথ ওয়ে, যে আমার সেভিং কতটা থাকছে, অথবা আমার যদি এক্সট্রা যায় সেটা আমার এটাই ব্যালেন্সিং হয়, যে আমার অন্য রিক্রুটমেন্টে কিছু সেভিং হবে, একটা রিক্রুটমেন্টে আমার বেশি যাবে। দিস ইজ ভেরি ন্যাচারাল, বাট ট্রান্সপারেন্সিটা ইম্পর্টেন্ট ফ্রম বোথ সাইড। এই জন্য এই ব্যাপারগুলো আসছে। আমি যেটা খুব পক্ষে ব্যাপারটা তা না, আবার বিপক্ষে
সেটা তো না, ইট ডিপেন্ডস অন সার্কামস্টান্সেস। বাট সাধারণত নতুনদের কাছে বলতে ফ্রেশারদের কাছে তো এটা কেউ চায় না, চাওয়া উচিত না, এই ধরনের কোনো কিছু সম্ভব না, কারণ সে তো জব করে আসে না। সেকেন্ডলি হচ্ছে ইভেন দ্য ফ্রেশার্স অফ 1, 2 ইয়ার, 3 ইয়ার্স, তাদের কাছেও আই উড নট রিকমেন্ড। সিনিয়রদের অবশ্যই আই উড রিকমেন্ড। ওকে, বাট এটা আসলে সিচুয়েশন ডিপেন্ড করে। ওই যে বললাম, ফরগেট অ্যাবাউট মানি, আমার ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এই ধরনের ডুপ্লিকেশন থাকে। So that's why the verification and other requirements came in. এই ক্ষেত্রে এমপ্লয়ীদেরও অনেকটা মানে দায়িত্বশীলতা, সততা অনেক বেশি ইম্পর্টেন্ট। একদম একদম। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে নোটিস পিরিয়ড চলাকালীন বেতন দেওয়া কি আইনি দৃষ্টিকোণ থেকে সঠিক? এই ধরনের ভুলগুলো প্রতিষ্ঠানগুলো কিভাবে করে? একটা হচ্ছে যে এটাও আমরা শুনি অনেক সময়, সাধারণত নোটিস পিরিয়ডে আপনার যেভাবে যাচ্ছে সেই নোটিস পিরিয়ড সার্ভ করবে। ওকে, গোল সেটিং এবং কেপিআই নির্ধারণের ক্ষেত্রে এমএনসি গুলো তাদের প্রক্রিয়া কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় একটু জানতে চাচ্ছিলাম। ওকে, ওই যে বললাম, আমি মুখস্থ বা অন্যর কাছ থেকে শুনে বলছি না, মানে হচ্ছে যে আমরা তো বিভিন্ন, আমাদের সাথে বিভিন্ন কোম্পানি কানেকশন থাকে, ওরা এক এক ধরনের বলে। সো সিমিলারই করে। আমি জাস্ট এক্সপিরিয়েন্স থেকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যেটা আমরা করি বা হোয়াট উই সি অ্যারাউন্ড ফ্রম এ মানে ডিফারেন্ট এমএনসিস। সেটা হচ্ছে যে একটা গোল সেটিং যখন হয়, এটা সাধারণত বছরের শুরুতেই হয়ে যায়, বেসড অন দ্য বিজনেস। উই ডিসাইড যে আমার সে এক্সাম্পল, আমার পার্টিকুলার একটা টার্গেট আছে, আমার ডেভেলপমেন্টে, পিপল ডেভেলপমেন্টে এত লাগবে, আমার অ্যাট্রিশন এবার কমাতে হবে, আমার স্যালারি টু সেলস রেশিও কন্ট্রোলে থাকতে হবে, আমার মানে এটা হচ্ছে যে আমার ইয়ে থাকে যে এই ডিফারেন্ট কেপিআইস গুলি থাকে যে আমরা এই করবো বেসড অন মাই টার্গেট। এখন মানে এগুলা ফল করে কোথায়? এটা দুই ভাগে হয়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্ট, একটা হচ্ছে যে নন ফাইন্যান্সিয়াল। মানে একটা গোল সেটিং যখন করা হয়, মানে দুইটা ব্লকের উপরে, তারপর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস থাকে এর মধ্যে। ফাইন্যান্সিয়াল হচ্ছে আমার ধরেন ডিফারেন্ট কত টাকা আমি সেভিং করব, কত টাকা আমি টার্গেট করব, এরকম করে বিভিন্ন থাকে। আরেকটা হচ্ছে কিছু আছে নন ফাইন্যান্সিয়াল বাট ভেরি ইম্পর্টেন্ট। সে এক্সাম্পল, আমার জেন্ডার ডাইভার্সিটি কত পার্সেন্ট ইনক্রিজ করব, আমার স্যালারি টু সেলস রেশিওর যেই মানে আমি ঠিক করছি, বাট আমার এমপ্লয়ি রিটেনশন আমার কত পার্সেন্ট থাকবে, তারপর আমার অডিট এন্ড এটসেট্রা এগুলো থাকবে। তারপরে আরেকটা পার্ট থাকে আমার পিপল ডেভেলপমেন্ট নিয়ে। সো পিপল ডেভেলপমেন্ট কত পার্সেন্ট লোককে কত ঘন্টা, কত ম্যান আওয়ার আমি ট্রেন করব, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো সেখানে প্রায়োরিটি দেওয়া হয়। সো এটা আসলে ইফ ইউ সি ইট কামস ইন এ ডিফারেন্ট ওয়ে। আপনাকে প্রথমেই যদি আমি ইন সিম্পল বলি, গোল সেটিংটা দুই পার্টে, ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল। দেন ওটার ভিতরে ইট গেটস ডিফারেন্ট ক্লাসেস অর ডিফারেন্ট সেকশনস। যে আমার ফাইন্যান্সিয়াল ভিত্তিতে আমি কত করব, আমার মানে হচ্ছে যে নন ফাইন্যান্সিয়াল কত পার্সেন্ট থাকবে, সেটার মধ্যে কি কি থাকবে, লাইক রেশিও, আমার রেভিনিউ কত থাকবে টার্গেট, তারপরে হচ্ছে যে পিপল ডেভেলপমেন্টের উপরে কত পার্সেন্ট থাকবে। এইভাবে করে করে ডিফারেন্ট গোল সেটিং করা হয়। নর্মাল এটাই প্র্যাকটিস করা হয়, তৈরিতে হেল্প করতে হবে। সো ইটস ভাইস ভার্সা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য থিং ইউ হ্যাভ টু ডু। থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই। আমরা আইআইবি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড কাজ করছি ক্রস ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং কানেকশনস এবং ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, বিশেষ করে তরুণ যারা আছে, যারা নেক্সট লিডার, যারা ইয়াং ফ্রেশ গ্রাজুয়েট আছে, পাশাপাশি যারা অলরেডি প্রফেশনাল সেক্টরে আছে এন্ট্রি টু মিড লেভেল পর্যন্ত, তাদেরকে নিয়ে আমাদের কাজ করার পরিকল্পনা এবং কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো আইআইবি নিয়ে যদি কিছু বলার থাকে। আইআইবি ইজ ডুইং গ্রেট সো ফার। আমি যেটা দেখছি ওদের নেটওয়ার্কিং মানে ক্যাপাবিলিটি অনেক ভালো। তারা মানুষের সাথে এঙ্গেজ করা, কানেক্ট করাতে অনেক বেশি ইম্পর্টেন্স দেয় এবং দে হ্যাভ এ গ্রেট পেশেন্স। যেটা আমি যদি আমার এক্সাম্পল দিয়ে বলি, মানে দে হ্যাভ বিন ট্রাইং টু ওয়ার্ক উইথ মি ফর কোয়াইট লং, বাট আমার ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারছিলাম না। তাদের যে কমিউনিকেশন, ওয়ে অফ কমিউনিকেশন অনেক বেশি ভালো লেগেছে, আমাকে ইমপ্রেস করেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরেন হাম্বল থাকা এবং কানেক্টিভিটি মেনটেন করা। অলসো আইআইবি ইজ ডুইং দ্য গ্রেট নেটওয়ার্কিং। সো আপনারা যদি ইয়াং প্রফেশনালসদেরকে হেল্প করতে পারেন ওভার দ্য নেক্সট ইয়ার্স, অলসো দ্য স্কিল পিপল, ইট উইল বি রিয়েলি হেল্পফুল ইন দ্য individual building the individual professionals, as well it will help in the nation building for sure. থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাদেরকেও ওয়ান্স अगेन থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। আশা করছি আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ কিছু বলিনি,
যদি কিছু বলে থাকি এবং যদি আমাদের প্রফেশনালদের এবং আমাদের নেক্সট জেনারেশন ইয়াং পটেনশিয়াল যারা আছে তাদের জন্য যদি দু একটা কথাও কাজে লাগে, আই হোপ এটাই আমার জন্য এটাই মানে আমি নিজেকে ধন্য মনে করবো। আই উইল ভেরি হ্যাপি টু সি দ্যাট যে কিছুটা ইম্প্যাক্ট করতে চেষ্টা করেছি। আমাদের ইন্ডাস্ট্রিতে ওভার 15 ইয়ার্স কাজ করছি, সো এখন আমি একটু ফোকাস হওয়ার চেষ্টা করছি কমিউনিটিতে হেল্প করার জন্য, সো দ্যাট আমরা নেক্সট জেনারেশনকে যেটা আমরা মিস করেছি সেটা যাতে ওদেরকে একটা গাইডলাইন দিতে পারি, হুইচ মানে উই ডিডন্ট গেট রাইট। সো I would say young folks যারা আছে and also the other professionals নিজেকে আপডেট রাখা এবং নিজেকে এঙ্গেজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ।